নমস্কার বন্ধুরা, আমি অভিষেক আর বিদ্যায়তনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দেখব পার্ট 2 এর প্রথম চ্যাপ্টার পার্লামেন্টারি সিস্টেম। আমরা ইতিমধ্যে পার্ট 1 কমপ্লিট করে ফেলেছি, এবার পার্ট 2। পার্লামেন্টারি সিস্টেম এমন একটা জিনিস যেটা আমরা কম বেশি কোথাও না কোথাও সব জায়গাতে শুনেছি এবং আমরা আমাদের ভিডিওতেও কিন্তু এই সম্পর্কে বারবার আলোচনা করেছি, কিন্তু এটা নিয়ে একটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার রয়েছে এবং ডিটেলসটা আমাদের কিন্তু জানা প্রয়োজন। তাই আজকে আমরা শুরু করছি এই চ্যাপ্টারটা, অর্থাৎ 12 নাম্বার চ্যাপ্টার পার্লামেন্টারি সিস্টেম। আমরা এখানে ডিটেলসে দেখব আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আমরা কেন পার্লামেন্টারি সিস্টেমটাকে গ্রহণ করলাম, কেন প্রেসিডেন্সিয়াল সিস্টেমকে গ্রহণ করিনি, দুটোর মধ্যে বেসিক পার্থক্য কী, এটা কিন্তু আজকে আমরা দেখব। কিন্তু তার আগে যারা প্রথম আজকে এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লিঙ্কে গিয়ে ক্লিক করে আগের ভিডিওগুলো প্রথম থেকে দেখো, কারণ আমরা এম লক্ষ্মীকান্ত স্যারের বই অনুযায়ী ইন্ডিয়ান পলিটিটাকে কিন্তু থরোলি পড়াশোনা কমপ্লিট করছি এবং হার্ডকোর প্রিপারেশন যেটা বলছে সেটা কিন্তু নিচ্ছি। তো চলো, অবশ্যই তোমরা গিয়ে সাবস্ক্রাইব করো এবং কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানাবে। তো চলো আজকের পড়া কিন্তু শুরু করা যাক। পার্লামেন্টারি সিস্টেমটা শুধু এক্সাম বেসিসে না, আমাদের কিন্তু আমাদের নলেজ বেসের জন্য খুব জরুরি। আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম সেটা কি প্রসিডিওরে চলে এবং কীভাবে তার মেরিট ডিমেরিট রয়েছে তা কিন্তু এই চ্যাপ্টারে ডিটেলসে খুব ভালোভাবে কিন্তু বর্ণনা করে দেওয়া আছে। আজকে আমরাই সেটা পড়ব। তাহলে প্রথমে আমরা যেটা জানবো যে আর্টিকেল 74, 75 এছাড়াও 163, 164 এই চারটে জায়গাতে আমাদের পার্লামেন্টারি সিস্টেম সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। প্রথমে যেটা 74, 75 সেটা হচ্ছে আমাদের সেন্ট্রালের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের লোকসভা রাজ্যসভা, এবং পরে যেটা 163, 164 যেটা সেটা আমাদের স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে, অর্থাৎ বিধানসভা বা বিধান পরিষদ, এদের ক্ষেত্রে এদের ফাংশন, এদের কার্যপ্রণালী কিন্তু বর্ণনা করে দেওয়া হয়েছে। তাহলে প্রথম যেটা কথা উঠে যে আমাদের যে গোটা ওয়ার্ল্ডে যে গভর্নমেন্ট সিস্টেম চলে বিভিন্ন দেশে সেটা কয় প্রকারের। দেখো, প্রথমত তো একটা আছে, কিছু কিছু দেশে মোনার্চি আছে, জানোই তুমি, রাজতন্ত্র কিছু অল্প কিছু দেশে আছে, বাকিগুলো কিন্তু গভর্নমেন্ট সিস্টেমে চলে। তাহলে ওই অল্প কিছু দেশ বাদ দিয়ে বাকি দেশগুলোতে যে গভর্নমেন্ট সিস্টেমে চলে সেখানে দুটো টাইপের গভর্নমেন্ট সিস্টেম দেখা যায়। একটা হচ্ছে কি পার্লামেন্টারি সিস্টেম, আরেকটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল রুল। এবার যেই দেশ যার যেটা ভালো লেগেছে সেইভাবে কিন্তু সে অ্যাডপ্ট করেছে। তাহলে আমাদের প্রথমে যেটা জানতে হবে যে পার্লামেন্টারি সিস্টেম আর প্রেসিডেন্সিয়াল রুলের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়। এক লাইনের মাধ্যমে আমরা শুধু ইন্ট্রোডাকশানে এটা জেনে নিই, পরে তো আমরা ডিটেলসে পড়বই। মোট কথা এইটা জেনে নিতে পারো যে প্রেসিডেন্সিয়াল যে ব্যবস্থাটা রয়েছে, আমরা এক্সাম্পল হিসাবে ইউএসএরই কিন্তু এক্সাম্পলটা নিচ্ছি, মানে তোমাদের বোঝানোর জন্য। আরও অনেক ধরনের এক এক যে দেশ এক এক রকমভাবে গ্রহণ করছে, কিন্তু ম্যাক্সিমাম যে পরিকাঠামোটা, সেটা মূল পরিকাঠামোটা কিন্তু ইউএস থেকে সবাই ক্যারি ফরওয়ার্ড করেছে যারা প্রেসিডেন্সিয়াল রুল নিয়েছে। আর যারা বলতে পারো যে আমরা যারা পার্লামেন্টারি সিস্টেমে বিশ্বাসী তারা কিন্তু ইউকেকে অনুসরণ করছি, ব্রিটেন বা ইংল্যান্ডকে অনুসরণ করি। তাহলে মূল পার্থক্যটা হচ্ছে যে যারা ইউএসএ ফলো করছে বা ইউকে ফলো করছে, দুটো সিস্টেমের মূল পার্থক্য হচ্ছে প্রেসিডেন্সিয়াল যে সিস্টেমটা, তার সেখানে এক্সিকিউটিভ বা যিনি হেড অর্থাৎ প্রেসিডেন্ট বা এই সিস্টেমটা কিন্তু রেসপন্সিবল সিস্টেম নয়। এদের রেসপন্সিবিলিটি টুয়ার্ডস পিপল বলো বা টুয়ার্ডস সেনেট বলো, কংগ্রেস বলো বা আমাদের লোকসভা রাজ্যসভা বলো, আপার হাউস লোয়ার হাউস, এদের কিন্তু সেই রেসপন্সিবিলিটিটা খুবই কম বা নাই বললেই চলে। দ্বিতীয় ক্ষেত্রে পার্লামেন্টারি সিস্টেমে কিন্তু মোস্ট মানে যে কোনো এক্সিকিউটিভ, বিশেষ করে যে আমাদের ক্যাবিনেট থাকে, তারা কিন্তু মানে মোস্টলি রেসপন্সিবল টুয়ার্ডস পিপল না আপার হাউস লোয়ার হাউসের ক্ষেত্রে, মানে আমাদের রাজ্যসভা লোকসভার ক্ষেত্রে
আমরা পরে ডিটেলসটা দেখছি। এদের ক্ষেত্রে রেসপন্সিবল কি রেসপন্সিবল সেটাও কিন্তু আমরা এরপরেই জেনে নিব। তাহলে বোঝা যাচ্ছে বেসিক স্ট্রাকচার হচ্ছে একজন হচ্ছে রেসপন্সিবল না, আর একজন হচ্ছে রেসপন্সিবল। এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স। এরপরে আমরা ডিটেলসে কিন্তু দেখব। এরপরে যদি আমরা বলি তাহলে আমরা দেখব যে পার্লামেন্টারি সিস্টেমটা সম্পর্কে আমাদের এবার জানতে হবে। পার্লামেন্টারি সিস্টেম যেহেতু আমরা গ্রহণ করেছি, আমরা প্রধানত গ্রহণ করেছি হচ্ছে ইউকে থেকে। ইউকের যেটা পার্লামেন্টারি সিস্টেম সেটাকে বলা হয় ওয়েস্টমিনিস্টার মডেল। এর আগে কিন্তু আমি আলোচনা করেছি কেন ওয়েস্টমিনিস্টার মডেল বলা হয়। আগের ভিডিওতে অবশ্যই দেখবে এবং কমেন্ট, যারা জানো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে কেন এই সিস্টেমটাকে ওয়েস্টমিনিস্টার মডেল বলা হয়। তাহলে আমরা দেখি এই ছাড়াও কিন্তু অনেক ধরনের পার্লামেন্টারি সিস্টেম রয়েছে, কিন্তু আমরা এই সিস্টেমটাকে ফলো করে চলি। তাহলে এই সিস্টেমটা থরলি বোঝা যাচ্ছে যে ইউকে থেকে নেওয়া হয়েছে। তাহলে এই সিস্টেমে মেন কনসেপ্টটা কি? এই সিস্টেমের মেন কনসেপ্ট হচ্ছে সব কিছুর ক্ষমতার আধার বলতে পারো ক্যাবিনেটকে দেওয়া হয়েছে। ক্যাবিনেট মানে দেখো, তোমরা জানো যখন আমাদের এই নামগুলো তোমরা শুনেছো অবশ্যই, যখন আমাদের সরকার গঠন হয় কোনো সেন্ট্রালে, তখন ক্যাবিনেট মিনিস্ট্রি থাকে, তাই তো? ক্যাবিনেট মিনিস্ট্রির পরে বিভিন্ন মানে বিভিন্ন সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্ট্রি, যেরকম ধরো অর্থ দপ্তর, ডিফেন্স, তারপরে কি বলবো, বৈদেশিক দপ্তর, ফরেন মিনিস্ট্রি, স্টেট মিনিস্ট্রি ইত্যাদি। এইগুলো হচ্ছে ক্যাবিনেট, মানে একদম কোর যেটা। এরপরে বিভিন্ন উপমন্ত্রী থাকে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বলা হচ্ছে এই ক্যাবিনেটটা হচ্ছে ক্ষমতার আধার, মানে মূল ক্ষমতাটা দেওয়া হচ্ছে ক্যাবিনেটের হাতে। এবং ক্যাবিনেটের মূলকে, ক্যাবিনেটের মূল হচ্ছে আমাদের পিএম বা প্রাইম মিনিস্টার। এখন যিনি আছেন জানোই, নরেন্দ্র ভাই মোদি। যখন আমি ভিডিওটা শ্যুট করছি, তাহলে তিনি হচ্ছেন আমাদের এখন মন্ত্রিসভার প্রধান। তাহলে আমাদের যে এই ক্যাবিনেটটা হচ্ছে আমাদের এই পার্লামেন্টারি সিস্টেমের নিউক্লিয়াস হিসাবে বলা হয়ে থাকে। তাহলে আমরা এটাও বুঝতে পারছি যে পার্লামেন্টারি সিস্টেমের মূল পরিকাঠামো কিন্তু ওই ক্যাবিনেটের কিছু, এবং আরও স্পেসিফিক্যালি বলতে গেলে পিএমকে কেন্দ্র করে কিন্তু হয়। এরপরে আমরা দেখব যে এর ফিচারগুলো কি, বইয়ের মধ্যে লেখা আছে, আমরা কিন্তু সেভাবেই এগোচ্ছি। তাহলে তার আগে বলা যায়, যেহেতু বললাম পিএম কেন্দ্রিক হয়, এটা আগেও আমরা বলেছি, এইটাকে বলা হচ্ছে প্রাইম মিনিস্টার, কি বলে, প্রাইম মিনিস্টার গভর্নমেন্ট। এটা কিন্তু আমরা আগের ভিডিওতে কিন্তু ইউজ করেছি এই টার্মটা। তো চলো এবার আমরা দেখে নিব যে পার্লামেন্টারি গভর্নমেন্টের ফিচারগুলো কি কি। তাহলে প্রথমে যে ফিচারটা দেওয়া আছে বই, সেটা দেখো, নমিনাল অ্যান্ড রিয়াল এক্সিকিউটিভ। অর্থাৎ আমাদের পার্লামেন্টারি গভর্নমেন্টে দুজন এক্সিকিউটিভ হচ্ছে হেডে বসে আছেন, একজন না কিন্তু দুজন। কি কি? একজন হচ্ছেন নমিনাল, একজন হচ্ছে রিয়াল। নমিনালটাকে পিএম না প্রেসিডেন্ট? উত্তর বলতে পারবে? চলো আমি বলে দিই। নমিনাল হচ্ছে প্রেসিডেন্ট, আর যিনি রিয়াল হেড এক্সিকিউটিভ যাকে বলা হচ্ছে, তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী বা পিএম বা প্রাইম মিনিস্টার। এবার আমরা দেখে নিই যে এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। দেখো, যিনি আমাদের নমিনাল হেড এক্সিকিউটিভ বলছি, তিনিও কিন্তু ইলেক্টেড। আর দ্বিতীয় ক্ষেত্রে যিনি রিয়াল পাওয়ারটা উপভোগ করছেন, তিনিও কিন্তু ইলেক্টেড। কিন্তু গল্পটা হচ্ছে যে প্রেসিডেন্টের নামে আমাদের দেশ চালানো হলেও প্রেসিডেন্ট হচ্ছে হেড অফ দ্য স্টেট, আর উল্টো দিকে প্রাইম মিনিস্টার হচ্ছে গভর্নমেন্টের হেড। প্রেসিডেন্টের নামে দেশকে চালানো হলেও গভর্নমেন্ট কিন্তু সব সিদ্ধান্ত নেয়। অর্থাৎ বিহাফ অফ গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার কিন্তু সব সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, এবং সেটাকে মঞ্জুর করে হচ্ছে কে? প্রেসিডেন্ট। এবার সাধারণত দেখা যায় যে যিনি প্রেসিডেন্ট থাকেন এবং যিনি প্রাইম মিনিস্টার থাকেন, সাধারণত দেখা যায় তারা একই পার্টির লোক হয়। যেরকম আমাদের এই সময় কোবিন্দজি আছেন, তিনি
তিনিও একসময় বিজেপির নেতা ছিলেন এবং বিজেপি পার্টি এখন রুলিংয়ে আছে, তাহলে কি হয়, তাদের মধ্যে কনফ্লিক্ট লাগার সম্ভাবনা খুব কম। যদিও কনফ্লিক্ট লাগে সেটাকে আবার লেজিসলেচারে পাঠাতে হয় এবং সেখান থেকে রেকটিফাই হয়ে তখন কিন্তু অবশ্যই প্রেসিডেন্টকে সই করতেই হয়। এরকম অনেক বাধ্যবাধকতা আছে, আমরা যখন চ্যাপ্টারগুলো পড়বো তখন দেখব। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি যে সিদ্ধান্ত নিচ্ছে কে, রিয়াল হেড এক্সিকিউটিভ, যিনি হচ্ছেন গভর্নমেন্টের হেড। গভর্নমেন্টের হেড হচ্ছে প্রধানমন্ত্রী, আর যিনি হচ্ছেন নমিনাল, অর্থাৎ যাকে শুধুমাত্র বলা হয় সই করার জন্য বসে আছেন, তিনি হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট। কিন্তু এখানে দুটো লোক করার ফায়দা বলতে পারো এটা, যে দুটো লোকের মতাদর্শ একটু হলেও আলাদা হয় এবং তা থেকে কিন্তু মানে টপ পজিশনে কেউ একা বসে নেই, দুটো লোক বসে থাকার ফলে তা কিছু একটা ভালো জিনিসই কিন্তু বেরোবে। এইটা হচ্ছে রিয়াল এবং নমিনাল হেড এক্সিকিউটিভের কনসেপ্ট। দ্বিতীয় যদি আমরা দেখি তাহলে দেওয়া আছে মেজরিটি পার্টি রুল। মেজরিটি পার্টি রুলে আমরা দেখব যে আমরা সবাই জানি ইলেকশন হয়, আমাদের এখন 545টা স্ট্রেংথ লোকসভার, তাহলে সেইখানে যেই পার্টি মেজরিটি আসবে 273+ হয়ে যাবে, সে এসে গভর্নমেন্ট ফর্ম করবে এবং গভর্নমেন্ট ফর্ম করার সাথে সাথে সে ক্যাবিনেট ফর্ম করে সে সরকার চালাবে। এবার যে দলটা জিতলো তার যিনি প্রধান লিডার হবেন, মেন লিডার হবেন, তিনি হচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টার হবেন এবং তার রেকমেন্ডেশনে, অবশ্যই তার রেকমেন্ডেশনে, কেন কথাগুলোকে জোর দিচ্ছি আমি পরে অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবা, তার রেকমেন্ডেশন অনুযায়ী প্রেসিডেন্ট ক্যাবিনেটের সদস্যদের নিয়োগ করবেন বা মিনিস্টারদের নিয়োগ করবেন। এটাই হচ্ছে মেজরিটি পার্টি রুল। তবে অনেক সময় দেখা যায়, মানে এই দুবারে দেখা গেছে যে মেজরিটি পার্টি মানে একক সংখ্যাগরিষ্ঠতায় এসেছে, কিন্তু তার আগে অনেক সময় দেখা যায় যে কোনো পার্টি মেজরিটিতে আসে না। সেক্ষেত্রে বিভিন্ন পার্টি মিলে একত্রে কিন্তু সরকার গঠন করা হয় এবং সেখানে অনেক ঝামেলা টামেলাও আছে, সেগুলো আমরা কিন্তু পরে আলোচনা করছি। তো চলো তারপরে যেটা পয়েন্ট আছে সেটা কি আছে, সেটা আছে কালেকটিভ রেসপন্সিবিলিটি। কালেকটিভ রেসপন্সিবিলিটিটা কি? কালেকটিভ রেসপন্সিবিলিটিতে বলা হচ্ছে যে আমাদের বিভিন্ন মন্ত্রী আছে, বিভিন্ন দপ্তরের, রেলের মিনিস্ট্রি রয়েছে, ডিফেন্স রয়েছে, ফরেন মিনিস্ট্রি রয়েছে, স্টেট মিনিস্ট্রি রয়েছে, ইত্যাদি ইত্যাদি সেন্ট্রালের ক্ষেত্রে, তারা কিন্তু একত্রে একটা ক্যাবিনেট, ওই যে আবার ক্যাবিনেটের কনসেপ্ট, একত্রে কিন্তু কাজ করছে। এবার তারা একত্রে কাজ করার সাথে সাথে তারা কিন্তু লোকসভার প্রতি তাদের রেসপন্সিবিলিটিও রয়েছে। আর্টিকেল 75-এ বলা হচ্ছে যে অবশ্যই তোমরা যেটা কাজ করছো সেটা কিন্তু লোকসভাতে তোমাদের জানাতে হবে। কী রকম, কেন জানাবো বা কিভাবে জানাবো? প্রত্যেকটা যখন আমাদের অধিবেশন হবে তখন তোমরা লোকসভায় যাবে, তোমরা যদি কোনো অ্যাক্ট নিয়ে আসো, কোনো কার্যাবলী তোমাদের দ্বারা সম্পন্ন হয়, সেটা লোকসভায় উপস্থাপন করতে হবে। যদি অ্যাক্ট এনে থাকো সেইটা তোমাদের জানাতে হবে, সেটা ভোটাভুটির মাধ্যমে তোমাদের পাস করাতে হবে। যদি কোনো এমনি নমিনাল কোনো স্টেপ নাও, সেইটা কিন্তু লোকসভায় গিয়ে তোমাদের সেটা ক্রিটিসিজমেরও মুখোমুখি হতে হবে এবং তার মধ্যে থেকে যেটা ভালো সেটা কিন্তু তোমাদের এখানে তোমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এইটাই হচ্ছে আমাদের পার্লামেন্টারি সিস্টেমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে রেসপন্সিবিলিটি কার প্রতি? লোকসভার প্রতি বলা হচ্ছে, রাজ্যসভার প্রতি। লোকসভায় কারা গেছে? আমার তোমার ভোট দেওয়া নির্বাচিত প্রতিনিধি, মানে আমাদের বিহাফে তারা কিন্তু সেখানে গিয়ে সেটাকে বিশ্লেষণ করছে। এইটাই হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তারপরে আমরা যদি দেখি যে পলিটিক্যাল হোমোজেনিটি, এখানে বলা হচ্ছে যারা মেম্বাররা রয়েছেন তারা মোটামুটি সবাই একই পার্টির থাকেন এবং তাদের মানে মতাদর্শটাও অনেকটা একরকম থাকে। হ্যাঁ, মানুষে হয়তো 8 আনা 4 আনার কম বেশি হতে পারে,
কিন্তু 1000 টাকার যদি আমি ধরে রাখি কোনো, তাতে আটানা চারানা বিশেষ কোনো মাইনে কিন্তু রাখে না। তাহলে এইটা বলা হচ্ছে সবারই কিন্তু মতাদর্শটা প্রায় একই। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় যখনই ওই যে বললাম একের বেশি পার্টি মিলে সরকার ফর্মড হচ্ছে, তখন দেখা যায় যে মানে আলাদা আলাদা পার্টির সদস্যদের মধ্যে কিছু কিছু মতাদর্শ থেকে যায়, কিন্তু গদিতে বসতে হবে এইটা হচ্ছে সবার মাথাতে থাকে যে আমাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। সেই জন্য কিন্তু তাদের মানে মতাদর্শটা অনেকটা এক হয়ে যায় ওইখানে থাকাকালীন অবস্থায়। এবার আমরা দেখব তার পরের পয়েন্টটা বলা হয়েছে কি ডবল মেম্বারশিপ। ডবল মেম্বারশিপ মানে দুটো মেম্বারশিপ, তাই তো? অবশ্যই দুটো মেম্বারশিপের কথাই বলা হচ্ছে। দেখো, যখন কোনো মন্ত্রী কাজ করে তিনি হচ্ছেন তখন এক্সিকিউটিভ, বুঝতে পারছো? তিনি নিজের কাজকে লোকের মধ্যে নিয়ন্ত্রণ করছেন, এটা কিন্তু তার এক্সিকিউটিভ বৈশিষ্ট্য। কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমে এক্সিকিউটিভের সাথে সাথে তাকে কিন্তু অবশ্যই একজন লেজিসলেটারও হতে হবে, অর্থাৎ যে কোনো আমাদের সেন্ট্রালের ক্ষেত্রে মিনিস্টারকে অর্থাৎ এক্সিকিউটিভকে অবশ্যই একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট কিন্তু হতেই হবে, অর্থাৎ একজন লেজিসলেচারও তাকে হতে হবে, লেজিসলেচারিয়ানও তাকে হতে হবে। কারণটা হচ্ছে আমাদের সিস্টেমে বলা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমে যে একজন কখনোই এক্সিকিউটিভ কখনোই মানে ডিপার্টমেন্টাল হেড এক্সিকিউটিভ কখনোই কিন্তু একজন এমপি ছাড়া অন্য কেউ হতে পারে না, যে কোনো সাধারণ লোক কিন্তু হতে পারবে না, তোমাকে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকেই কিন্তু হতে হবে। আদারওয়াইজ যদি তুমি বাইরের কাউকে করো তাহলে কিন্তু তোমাকে 6 মাস সময় দেওয়া হবে, তার মধ্যে তাকে কিন্তু তোমাকে লেজিসলেচারে কিন্তু পাশ করিয়ে আনতেই হবে। মনে করে দেখো আমাদের রাজ্যে যখন মমতা ব্যানার্জি প্রথম আসলেন তখন কিন্তু তিনি এমএলএ ছিলেন না, তিনি পরে কিন্তু জিতেছিলেন যতদূর আমি জানি। অথবা যদি ইউপিতে দেখো যিনি আছেন এখন আদিত্যনাথ, উনি কিন্তু এমপি ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, যেহেতু রাজ্যের ক্ষেত্রে তাকে এমএলএ হতে হবে। তিনি যখন মন্ত্রী হলেন তাকে কিন্তু এমএলএ করিয়ে আনা হলো 6 মাসের মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই ডুয়াল মেম্বারশিপ যেটা বলছে যে অবশ্যই তাকে কিন্তু লেজিসলেচারের মেম্বার কিন্তু হতে হবেই, অথবা তার কিন্তু কোনো অধিকার নেই যে তিনি জনপ্রতিনিধি ছাড়া কারো অধিকার নেই, তিনি যখন জনপ্রতিনিধি না তখন তার কোনো অধিকার নেই, তিনি এক্সিকিউটিভ হয়ে বসে যাবেন। এরপর দেখব সবচেয়ে ক্রুশাল লিডারশিপ অব দ্য প্রাইম মিনিস্টার। এর মেরিটও আছে ডিমেরিটও আছে, পরে দেখছি আমরা। যে বলা হচ্ছে ক্যাবিনেটের হেডে কে আছে? প্রধানমন্ত্রী। সুতরাং অনেকটা তার ইশারাতেই তার নখদর্পণেই কিন্তু মানে নখের হেলনেই কিন্তু আঙুল হেলনেই কিন্তু আমাদের গভর্নমেন্টটা চলে, অর্থাৎ সমস্ত ক্ষমতার সেন্ট্রালে রয়েছে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী। এর মেরিট বলতে গেলে বুঝতে পারছো তিনি আছেন, তার সাথে লোকজন আছেন, তারা মিলে সিদ্ধান্ত নিচ্ছে। আবার ডিমেরিট হিসাবে কি বলা যায় যে ক্ষমতাটা কোথাও যেন কেন্দ্রীভূতিকরণ হয়ে যায় মাঝে মাঝে, এটা কিন্তু সবসময় না, এটা মাঝে মাঝে কিন্তু এইটা ঘটে থাকে। তো চলো তার পরের পয়েন্টটা আমরা দেখে নিই, এটা নিয়ে পরে ডিসকাস করার জায়গা রয়েছে। তারপরে লেখা আছে ডিসলিউশন অফ দ্য লোয়ার হাউস। বলছে আমাদের লোয়ার হাউসটা কিন্তু ফিক্সড, 5 বছর অন্তর অন্তর এটাকে ডিসলিউট করে দেওয়া হয়, এটাকে ভেঙে দেওয়া হয়, ইলেকশন হয়, আবার আসে। রাজ্যসভা কিন্তু পার্মানেন্ট, এটা কখনো শেষ হয় না। কিন্তু আরেকটা প্রবলেম যেখানে হচ্ছে যে ডিসলিউট এটা প্রাইম মিনিস্টারের কথা মতো প্রেসিডেন্ট কিন্তু এটা যখন তখন ভেঙে দিতে পারেন, কোনো অনাস্থা ভোটের কোনো দরকার নেই। মনে হলো যে প্রাইম মিনিস্টারের মনে হলো যে এটা ঠিক হচ্ছে না, চলো আমরা ভেঙে দিই, আবার নতুন করে ইলেকশন করব, এইটাও কিন্তু করতে পারে। কে ভাঙে? প্রেসিডেন্ট। কার রেকমেন্ডেশনে? প্রাইম মিনিস্টারের। তাহলে কেন ভাঙবে? আমি ক্ষমতায় আছি, ক্ষমতা
কেন ভাঙবো? আমার যতদূর মনে পড়ছে বিহারে এরকম ঘটনা ঘটেছে। বিহারে নতুন করে ইলেকশন করে, যেহেতু মানে কোয়ালিশন গভর্নমেন্ট ছিল, 2-3টা দল একসাথে ছিল, তারা আলাদা হতে চাইছিল, পারছিল না, বিভিন্ন কাজে তাদের ইন্টারফিয়ারেন্স অনেক বেশি হচ্ছিল, যারা সংখ্যায় কম ছিল তাদের। তো মানে গভর্নমেন্টের সংখ্যায় কম ছিল যে পার্টি, তারা প্রচুরভাবে বাধা সৃষ্টি করছিল। ওই জন্য যে রুলিং পার্টি ছিল সে বললো যে না, চলো ভেঙে দিই আমরা লোয়ার হাউস, মানে বিধানসভা, এবং নতুন করে ইলেকশন করে কিন্তু আবার ক্ষমতায় এসে নিজের মতো করে চালাবো। এই ঘটনাও কিন্তু হয়। এইটা কিন্তু আমাদের পার্লামেন্টারি সিস্টেমের আরেকটা বৈশিষ্ট্য। এরপরে যেটা আছে সিক্রেসি। কিসের সিক্রেসি? বিভিন্ন দপ্তরের এমন কিছু জিনিস থাকে যেইগুলো সবার সামনে সবসময় প্রকাশ করা যায় না। মিনিস্টাররা যখন বিভিন্ন দপ্তরের হেডে গিয়ে বসে, তখন কিন্তু তাদের এটা দায়িত্ব যে ওই সিক্রেসিগুলো মেনটেন করে চলা। যেরকম ধরো আমরা জানি যে ডিমনিটাইজেশন হয়েছিল, এবার ডিমনিটাইজেশন ফুলফিল হয়েছিল কি হয়নি সেটা তো আলাদা কথা, কিন্তু আমরা যদি টার্মে যাই, যে যেই উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছিল সেইটা কিন্তু কিছু মিনিস্টার তো আগে থেকে জানতো। ফাইন্যান্স দপ্তরে কাজ হচ্ছে, এত একটা ভাইটাল জিনিস, ফাইন্যান্স ডিপার্টমেন্ট জানতো, কিন্তু তারা কি সে তখনকার মিনিস্টাররা একটা সিক্রেসি মেনটেন করে গেছে, কিচ্ছু বলেনি। প্রধানমন্ত্রী আসলো 6টা কি 7টার সময় অ্যানাউন্স করলো, 12টা থেকে নোটের ডিমনিটাইজেশন শুরু হয়ে যাচ্ছে। তাহলে তারা কিন্তু আগে থেকে জেনেও এটা কিন্তু বলেনি, কার জন্য? দেশের স্বার্থে বা গভর্নমেন্টের স্বার্থে। তাহলে এই জিনিসটাও কিন্তু তাদের মেনটেন করে যেতে হয়। এইগুলো আমরা দেখলাম আমাদের পার্লামেন্টারি গভর্নমেন্টের ফিচার্স। এবার আমরা দেখব আমাদের যেটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হয় তার ফিচার্স কি, এবং তার সাথে আমাদের ডিফারেন্সটা কি, সেটাও কিন্তু আমরা একেবারে দেখে নিব। তাহলে প্রথমে যেটা আমরা দেখব প্রেসিডেন্সিয়াল ফিচার্সে, তাহলে প্রথমে দেওয়া আছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট যখন ফর্ম হয় সেখানে যিনি প্রেসিডেন্ট হন তিনি কিন্তু দুটো রোল তার। কীরকম? তিনি হচ্ছেন স্টেটের হেড, আবার তিনি হচ্ছেন গভর্নমেন্টের হেড। আমাদের ক্ষেত্রে স্টেটের হেডকে প্রেসিডেন্ট, গভর্নমেন্টের হেডকে প্রাইম মিনিস্টার, কিন্তু তিনি একাই প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টে একাই কিন্তু সমস্ত অধিকারটাকে একজনের হাতে দিয়ে দেওয়া হয়। তারপর বলছে যে কংগ্রেস, মানে ইউএসের ক্ষেত্রে কংগ্রেস বলতে আমাদের এখানে যেটা আমরা সদন বুঝি, মানে লোকসভা রাজ্যসভা, ওদের ক্ষেত্রে কিন্তু কংগ্রেস বলে। আমাদের এখানে পার্টিকে কংগ্রেস বলি, আমাদের এখানে কংগ্রেস একটা পার্টি, কিন্তু ওখানে সেনেট বা সদনটাকে কিন্তু কংগ্রেস বলা হয়। তো ওখানকার সেনেট বা কংগ্রেস তাকে কিন্তু ইমপিচ করতে পারে না, সরিয়ে দিতে পারে না, যদি না সে মানে কনস্টিটিউশনের অবমাননা করে। কিন্তু আমাদের এখানে কিন্তু লোকসভা সেটা বা রাজ্যসভা যেটাই হোক, সেটা তারা কিন্তু প্রেসিডেন্টকে বা প্রাইম মিনিস্টারকে সরাতে পারে ভোটাভুটির মাধ্যমে, যখন আমরা পড়বো জানবো। তারপর বলা হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট যেটা, সেখানে হচ্ছে খুব ছোট ক্যাবিনেট থাকে, মানে রাষ্ট্রপতিকে প্রেসিডেন্টকে অ্যাডভাইস করার জন্য কিছু লোক থাকে, এবং তারা কিন্তু মানে নির্বাচিত হতেও পারে, নাও হতে পারে। নির্বাচিত প্রতিনিধি হোক বা না হোক তাতে কোনো যায় আসে না, যিনি ক্ষমতায় বসে আছেন তিনি তার মতো করে কিছু লোককে নিয়োগ করবেন তাকে অ্যাডভাইস করার জন্য, ডিসিশন নেওয়ার জন্য না, কিন্তু ডিসিশন একটা লোকই নেবেন, কিন্তু তাকে অ্যাডভাইস করবে। আমাদের ক্ষেত্রে ওই যে বললাম ডুয়াল মেম্বারশিপ, আমাদের ক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই মানে তাকে এমপি হতেই হবে, কিন্তু ওখানে ওরকম কোনো বাধ্যবাধকতা নেই, এবং মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তারা হবেনই না, এরকম একটা ব্যাপার। এবং এখানে মানে যারা মেম্বার, ক্যাবিনেটের মেম্বার, তাদের কিন্তু নিজস্ব ক্ষমতা দেওয়া হয়েছে নিজের দপ্তরের বিভিন্ন ডিসিশন নেওয়ার, সেখানে কিন্তু সেটা নেই। এরপরে দেখব যে প্রেসিডেন্ট কখনোই কিন্তু লোয়ার হাউসকে ডিসলভ করতে পারে না, ভেঙে দিতে পারে না। কিন্তু আমরা অলরেডি দেখলাম যে আমাদের এখানে প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশনে প্রেসিডেন্ট লোয়ার হাউসকে কিন্তু ভেঙে দিতে পারে। আরেকটা দেওয়া আছে যে ওইখানে যেটা মেন বলতে পারো, মানে প্রেসিডেন্সিয়াল রুলের ক্ষেত্রে আমরা জানি
তিনটে স্তম্ভ গণতন্ত্রের, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, তিনটে একদম আলাদা আলাদা। কীরকম? জুডিশিয়ারির কাজ করবে, লেজিসলেচার আইন তৈরি করবে, আর এক্সিকিউটিভ আইনকে বলবৎ করবে। এবার হচ্ছে কি, দেখো কি করে জিনিসটা হয়, একটা আইন তৈরি হয়ে গেল যে আমাদের বিদেশ নীতি এইটা। এবার বিদেশ নীতির তো মানে ভাস্টলি অনেক কিছু হতে পারে। এক দেশের সাথে আমি এই পলিসি করলাম, ওই দেশের সাথে ওই পলিসি করলাম। এইখানে কিন্তু প্রেসিডেন্ট নিজের ইচ্ছা মতো সেটা করবে, তাকে কিন্তু জবাবদিহি করতে হবে না, কারণ যেহেতু আইনে তাকে অধিকার দেওয়া হয়েছে এবং তিনি তার মতো করতে পারবে। কিন্তু আমাদের ক্ষেত্রে এক্সিকিউটিভ বা প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার যদি কোনো জিনিস তৈরিও করে, তাকে কিন্তু তার জবাবদিহি করতে হয়, রেসপন্সিবল সে, তাকে কিন্তু জবাবদিহি করতে হবে। আমাদের সিস্টেমেও তিনটে অংশ, লেজিসলেচার, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ, কিন্তু তারা কোথাও যেন মানে কোরিলেটেড, তারা খুব কাছাকাছি থাকে, যে একজন আরেকজনের প্রতি দায়বদ্ধ, তাকে তার মানে তাকে তার সাথে মানে কাছাকাছি আনা হয়েছে, যাতে তারা একজনের সাথে আরেকজনের তাদের কনফ্লিক্ট না বাঁধে। কিন্তু প্রেসিডেন্সিয়াল রুলে একদমই তারা সেপারেট কাজ করে, ফলে কনফ্লিক্ট লাগার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এবার আমরা দেখে নিব এর মেরিট আর ডিমেরিটগুলো কী কী। প্রথমে যেটা দেখব, বইয়ে আছে যে রেসপন্সিবল গভর্নমেন্ট। অবশ্যই বুঝতে পারলাম এটা আমাদের মেরিট, আমাদের দায়বদ্ধ একটা সরকার, জনগণের প্রতি তার অনেক মানে কাজ যে সেটা করছে, সেটা সে জনগণের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়তে দেওয়া আছে হারমোনি বিটুইন লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ। দেখো, যেহেতু একজন এক্সিকিউটিভ একজন লেজিসলেচার অবশ্যই তাকে হতে হবে, সেহেতু কি লেজিসলেচারের সাথে এক্সিকিউটিভের কনফ্লিক্ট লাগার সম্ভাবনা কিন্তু খুব কম থাকছে, এটা আমরা আগেই দেখলাম। এবার দেওয়া আছে প্রিভেন্টস ডেপুটিজম। কি বলা হচ্ছে, যেহেতু একটা বডি রয়েছে, পার্লামেন্ট রয়েছে, ক্যাবিনেট রয়েছে, সুতরাং তারা নিজের ইচ্ছা মতো একচ্ছত্রভাবে কোনো ডিসিশন কিন্তু নিতে পারে না, সেইটাকে বিভিন্ন ক্রিটিসিজমের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়। তারপরে বলা হচ্ছে রেডি অল্টারনেটিভ গভর্নমেন্ট। যদি কোনো অনাস্থা ভোটে ধর গভর্নমেন্টটা পড়ে গেল, তাহলে সবসময় সাথে সাথে কিন্তু বিরোধী পক্ষ রেডি হয়ে থাকে, কখন ওই পড়বে কখন আমি যাব। সুতরাং কখনোই মানে অল্টারনেটিভ গভর্নমেন্ট কিন্তু সবসময় রেডি থাকে চার্জ নেওয়ার জন্য, যেটা প্রেসিডেন্সিয়াল রুলে আমরা দেখতে পাই না। সেখানে যদি প্রেসিডেন্টের পড়ে যান, মানে তাকে ইমপিচ করা হয়, তাহলে সাথে সাথে আবার ইলেকশন করা হয়। এবার বলা হচ্ছে ওয়াইড রিপ্রেজেন্টেশনটা কি, আমাদের দেশ হচ্ছে অনেক বড়। এবার গোটা দেশের আলাদা সংস্কৃতি, আলাদা জায়গার বাংলার সংস্কৃতি আলাদা, গুজরাটের আলাদা, দক্ষিণ ভারতের আলাদা, অন্ধ্রপ্রদেশের আলাদা, উত্তর পূর্ব ভারতের আলাদা, আলাদা আলাদা জায়গাকার সংস্কৃতি আলাদা থাকে। কিন্তু সব জায়গা থেকে যখন কালেকটিভভাবে আমাদের যাচ্ছেন, লোক যাচ্ছেন পার্লামেন্টে, সুতরাং সব জায়গায় সমানভাবে আমরা চোখ দিতে পারছি। কিন্তু প্রেসিডেন্সিয়াল রুলে দেখতে পাচ্ছি যে একজনের হাতেই ক্ষমতা। আমাদের ক্ষেত্রে এখন বসে আছেন একজন গুজরাটি, তাহলে তিনি কি করবেন, গুজরাটের ডেভেলপমেন্ট করবেন, তার মতো করে ভাববেন, কিন্তু গুজরাটের সাথে আমাদের উত্তর পূর্ব ভারতের যে বেসিক ডিফারেন্স, সেটা তার মাথাতেই আসবে না। কিন্তু যেহেতু সদনে যাচ্ছে, সবাই মিলে ডিসিশন নিচ্ছে, সুতরাং সব জায়গাকার কিন্তু পরিবেশ পরিকাঠামো কিন্তু সবার মধ্যে বুঝতে সুবিধা হচ্ছে। এইটাই হচ্ছে আমাদের পার্লামেন্টারিয়ান সিস্টেমের সবচেয়ে বড় মেরিট। এবার যদি আমরা ডিমেরিট দেখি, ডিমেরিটে বলা হচ্ছে আনস্টেবল গভর্নমেন্ট। অবশ্যই আমাদের গভর্নমেন্ট কিন্তু খুব আনস্টেবল, যখন তখন অনাস্থা প্রস্তাব ডেকে গভর্নমেন্টকে ফেলে দেওয়া হয়। এবার ধরো একটা গভর্নমেন্ট কিছু একটা ডিসিশন নিচ্ছিল, কিছু একটা ওয়েতে চলছিল, গভর্নমেন্টটা পড়ে গেল, তাহলে কি হবে, তার যতগুলো পলিসি আছে সেইগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে। নতুন যে গভর্নমেন্ট আসবে সে তার মতো করে পলিসি, এখন দেখা গেলো স্বচ্ছ ভারত যোজনা চলছে, আদার্স আরও চলছে, যেগুলো দেখা গেলো পরের গভর্নমেন্ট আসলো সেগুলো সরিয়ে দিয়ে রাজীব গান্ধী পরিষ্কার রাস্তাঘাট পরিষ্কার যোজনা শুরু করে দিল। বা এখনকার গল্প দেখা গেল যে এখন হয়তো উজালা স্কিম চলছে, যে গরিবের ঘরে আমরা গ্যাস পৌঁছে দেব।
তখন হয়তো দেখা গেল যে গ্যাস আমি পৌঁছাবো না, আমি অন্য কিছু পৌঁছাবো, স্কিমটাকে স্টপ করে দিল, তার চেয়ে প্রায়োরিটিটা হয়তো শিফট করে দিল, যে আমি পরিবেশ পরিষ্কারের পিছনে যেহেতু এখানে ফুয়েল গ্যাস বেশি ইউজ হচ্ছে, ওইটাকে আমি স্টপ করে দেবো, অন্য কিছুভাবে বায়োগ্যাস আনার চেষ্টা করব ইত্যাদি। সুতরাং কী হয়, খুব তাড়াতাড়ি আমাদের পলিসিগুলো চেঞ্জ হতে থাকে। এইটাই দেওয়া আছে আমাদের নো কন্টিনিউটি অফ পলিসিতে দেওয়া আছে দ্বিতীয় পয়েন্টে। তাহলে বোঝা যাচ্ছে কোথাও যেন দুটোই কোরিলেটেড। তৃতীয়তে দেওয়া আছে ডিক্টেটরশিপ অফ দ্য ক্যাবিনেট। এবার বলছে কি, অলদো আমরা দেখলাম যে ক্যাবিনেটের হাতে ক্ষমতা থাকছে, ক্যাবিনেট রেসপন্সিবল থাকছে লোকসভার কাছে, কিন্তু এইটা তোমাকে ভাবতে হবে যে ক্যাবিনেট যেটা লোকসভার কাছে রেসপন্সিবল, লোকসভাতে যখন ভোটাভুটি হচ্ছে তখন কি হচ্ছে, ক্যাবিনেট হচ্ছে মেজরিটি পার্টি, অর্থাৎ মেজরিটি সদস্য কিন্তু আছে ক্যাবিনেটের। সুতরাং কোথাও যেন ক্যাবিনেট মানে যা বিল আনবে সেটা কিন্তু লোকসভাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাস হয়ে যাবে, এরকম একটা কিন্তু গল্প থেকে যায়। সুতরাং কোথাও যেন একটা বলতে পারো ডিক্টেটরশিপের ব্যাপার কিন্তু থেকে যায়, কিন্তু সেটাও কিন্তু অনেক ভালো আমাদের প্রেসিডেন্সিয়াল রুলের চেয়ে। কারণ প্রেসিডেন্সিয়াল রুলে একজনের হাতেই সব ক্ষমতা, এখানে অন্তত আলোচনা করার তো জায়গা রয়েছে, আলোচনা করে কিছু একটা ভালো জিনিস মানে নেওয়ার তো জায়গা রয়েছে। তারপরে যদি দেখি যে এখান গভর্নমেন্ট বাই অ্যামেচার বলা হচ্ছে, অ্যামেচার গভর্নমেন্ট মানেটা কি, আমাদের এখানে যে যারা পাওয়ারে থাকেন, যে দপ্তরে যে এক্সিকিউটিভ মিনিস্টার থাকছেন, তিনি সেই দপ্তরে হয়তো কাজের যোগ্যই না, তিনি একজন জনপ্রতিনিধি, তিনি সারা জীবন রাজনীতি করে এসছেন, দেখা যাচ্ছে তার শিক্ষা সম্পর্কে বেসিক কোনো কনসেপ্ট নেই, কিন্তু তিনি এডুকেশন ডিপার্টমেন্টে গিয়ে বসে গেছেন। প্রেসিডেন্সিয়াল রুলে কী হয়, প্রেসিডেন্সিয়াল রুলে যেহেতু প্রেসিডেন্টের হাতে ক্ষমতা থাকে, তিনি কিন্তু বিভিন্ন ব্যাপার সম্পর্কে যারা জানেন তাদের ওই বিভিন্ন দপ্তরের চার্জ কিন্তু দিতে তিনি দেন, কিন্তু আমাদের ক্ষেত্রে অবশ্যই তাকে ওই যে লেজিসলেচারের মেম্বার হতে হবে। সুতরাং সেটা কিন্তু অনেক সময় দেখা যায় গভর্নমেন্টটা অ্যামেচারে, ওই ডিপার্টমেন্টটা এমন একজন লোক বসে আছে যার সেই সম্পর্কে নলেজ খুব কম, এটা কিন্তু এর একটা বড় ড্রব্যাক। এবার আমরা পড়ে নিব, আমরা দেখে নিলাম মেরিট আর ডিমেরিটটা কোথায় কোথায়। এবার আমরা দেখব যে এত সব সত্ত্বেও, ডিমেরিট থাকা সত্ত্বেও আমরা এইটাকে কেন অ্যাডপ্ট করলাম। দেখো, আমরা যখন এটাকে অ্যাডপ্ট করি, প্রথমত তো আমরা এটাতে অভ্যস্ত ছিলাম, 1909 1919 থেকে আমাদের এই সিস্টেমটা চলে আসছিল, তো কোথাও যেন আমরা এইটাতে একটা অভ্যস্ত হয়ে পড়েছিলাম। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে আমাদের যারা কনস্টিটিউশনের যারা মেম্বার ছিলেন তাদের কাছে দুটো অপশান ছিল, দুটোর মধ্যে যেতে হবে। মানে মেনলি বলতে গেলে তাদের মানে কাছে ছিল যে আমরা কোন গভর্নমেন্টটা দিব, একটা স্টেবল গভর্নমেন্ট দিব না একজন রেসপন্সিবল গভর্নমেন্ট দিব। আমাদের ফাউন্ডিং যারা ফাদার ছিলেন বলতে পারো কনস্টিটিউশনের, তারা বললেন আমরা রেসপন্সিবল গভর্নমেন্ট চাই। স্টেবল আনস্টেবল পরের কথা, কিন্তু অবশ্যই তার জনগণের প্রতি যদি যাতে দায়বদ্ধ সে হয়, এইটা কিন্তু তারা বললেন। দেয়ারফর আমরা পার্লামেন্টারি সিস্টেমটাকে কিন্তু অ্যাডপ্ট করলাম, প্রেসিডেন্সিয়াল সিস্টেমকে কিন্তু অ্যাডপ্ট করলাম না। আরেকটা কারণ কি, আরেকটা হচ্ছে লেজিসলেচারের সাথে এক্সিকিউটিভের যে ঝামেলা সেটা যাতে কম হয়, এছাড়াও ইন্ডিয়ান সোসাইটির যেটা নেচার, তার জন্য এই সিস্টেমটা পারফেক্ট। এতগুলো কারণে কিন্তু আমরা এটাকে গ্রহণ করলাম। এরপরে 1970-এর দশকে যখন ওই আমরা পড়েছি স্বরণ সিং কমিটি এসছিল, তার আগে একটা কথা উঠছিল যে একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের কথা আসছিল, যে সেরকম হয়তো আসতে পারে, বুঝতে পারছো কোন সময় বলছি, ইন্দিরা গান্ধীর সময়। তো স্বরণ সিং কমিটি কিন্তু খুব জোর গলায় এর প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন না, আমাদের সিস্টেমটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট এবং এই সিস্টেমটাই কিন্তু থাকবে। এইটা হলো আমাদের পার্লামেন্ট সম্পর্কে, পার্লামেন্টারি সিস্টেম সম্পর্কে পড়াশোনা। এত দূর আমাদের আজকে পড়াশোনা কমপ্লিট, চ্যাপ্টারটাও কিন্তু কমপ্লিট, কিন্তু তার আগে ভিডিও দেখার সাথে সাথে কিন্তু বইটা একবার ফলো করবো। আমি ডিটেলসে বলে দিয়েছি, যদি তোমরা একবার বইটা দেখে নাও, মানে ভিডিওটা আজকে দেখো, কালকে গিয়ে আবার দেখে যদি বইটা পড়ো, তাহলে দেখবে টোটালটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এরপরের ভিডিওতে আমরা পড়ব ফেডারেল সিস্টেম, কিন্তু তার আগে অবশ্যই আজকের পড়া তো শেষ হয়ে গেছে,
ভিডিও শেষ করার আগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, কারণ তোমাদের কমেন্টে আমি নিজে এন্থু পাই। তোমরা সকলে জানো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি অবশ্যই লাইক শেয়ার করবে, এবং যদি ভালো লাগে কমেন্টে জানাবে। এবং তার আগে মনে রাখবে যে আমাদের চ্যানেল তৈরির বা এই ক্লাসগুলো করার মেন মোটিভ হচ্ছে যারা হয়তো কোচিং সেন্টারে যাচ্ছ, কিন্তু কোচিং সেন্টারে একবারই পড়ানো হয়, ইউটিউবে তুমি বারবার দেখতে পাবা। তাছাড়াও অনেক ক্যান্ডিডেট রয়েছে সময়ের অভাবে বা কিছু টাকা পয়সার অভাবেও কোচিং সেন্টারে তারা যেতে পারেন না। তারা কিন্তু এখান থেকে যাতে নিজের পড়াশোনাটাকে সলিড করতে পারে উইদাউট এনি কস্টে, তাহলে এটাই আমাদের মোটো। এবং সেই জন্য যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দিও, তাহলে বলবো মানে আমার যে এই খাটনিটা সেটা সার্থক হয়েছে। তাহলে চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।